চামড়া, মাংস, হাড় আর মজ্জার আবরণকে জ্বালিয়ে আত্মাকে পর্যন্ত দাহ করে ধেয়ে আসে সেই আগুন, কিন্তু পারে না। তার আগেই সেই বিকট মূর্তি আগুনে আহুতি দেয় নিজেকে। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো প্রতাপগড়ের বৌরানী সিজন 2, আর আজকের পর্ব হলো 1। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। নিশ্ছিদ্র অন্ধকারে দম আটকে আসছে। পায়ের তলার মাটির পরশ আছে কিনা বোঝা যায় না। মনে হচ্ছে যেন শূন্যে ভেসে রয়েছে দেহ। প্রবল দমকা বাতাসে মাথার লম্বা খোলা চুলগুলো উঠছে এলোমেলোভাবে। হঠাৎ ওই নিকষ আঁধারের ভিতর হতে দুটো হলদে সবুজ বিন্দু ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকে। একটু একটু করে ওই বিন্দু দুটি যত এগোচ্ছে তত যেন একটা ধোঁয়াটে কালো অবয়ব স্পষ্ট হয়ে উঠছে। আঁধারের মাঝে প্রচ্ছন্ন হয়ে ওঠা অবয়বখানার ধর মানব আকৃতির হলেও মুখটা ঠিক মানুষের মতো নয়। মানুষের দেহের ওপরে ছাগল আর কুকুরের অবয়বকে একসাথে মিলিয়ে বসিয়ে দিলে যেমন ভয়ঙ্কর দানবীয় সুন্দর প্রতিকৃতি ধারণ করবে, এ যেন ঠিক তাই, যাকে বলে ভয়াবহ সুন্দর। হ্যাঁ, এই আখ্যাটাই বুঝি এর জন্য একদম উপযুক্ত হতে পারে। ভয়ের সাথে ভালোবাসা মিশে গেলে ঠিক যে উপলব্ধি আসে, এই প্রতিকৃতি যেন তারই নামান্তর। ধীরে ধীরে অদ্ভুত অতিলৌকিক ওই জীব এগিয়ে আসছে এদিকে। তার উষ্ণ নিঃশ্বাসে আগুন ঝরছে চতুর্দিকে। তার দুই হলদেটে সবুজ চোখের ভাষায় নরকের জিঙ্ঘাসার সাথে মিশে রয়েছে আরও কিছু। কিন্তু কি সেটা? হঠাৎ এক বিধ্বংসী আগুনে জ্বলে ওঠে চতুর্দিক। আগুনের নীলাভ শিখা ব্রহ্মাণ্ডকে গ্রাস করতে ছুটে আসে। চামড়া, মাংস, হাড় আর মজ্জার আবরণকে জ্বালিয়ে আত্মাকে পর্যন্ত দাহ করে ধেয়ে আসে সেই আগুন, কিন্তু পারে না। তার আগেই সেই বিকট মূর্তি আগুনে আহুতি দেয় নিজেকে। তার বিশাল দেহকে গ্রাস করতে এক মুহূর্ত সময় নেয় না সেই অগ্নি। তীব্র গর্জনে নিজের বলি স্বীকার করে শান্ত হয়ে যায় সর্বগ্রাসী অনল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই অদ্ভুত আকৃতির প্রাণীটি কিন্তু তাতেও পড়ে না, বরং সেই আগুনকেই ওই জীবের শরীর শুষে নেয়। অগ্নির তেজ তার শিরায়, উপশিরায়, ধমনীতে প্রবাহিত হতে হতে প্রতিটি অঙ্গে ছড়িয়ে পড়ে, আর সবশেষে তার ব্রহ্মতালুতে ছুঁয়ে মুকুটের আকার নিয়ে বেরিয়ে আসে। তারপরেই এক ভয়াবহ বিস্ফোরণে গোটা জগৎ কেঁপে ওঠে, দুলে ওঠে সমগ্র বিশ্ব। অসীম কালো অন্ধকারে ডুবে যেতে থাকে সব কিছু। ওই আগুনের মুকুটধারী জীবটিও তলিয়ে যায় অতলান্ত আঁধারের মাঝে। দূর থেকে চলে যেতে যেতেও তার কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে সেই ধ্বনি, আঁধারের বুকে প্রতিধ্বনিত হতে হতে ছুটে আসে।
অপেক্ষা করো হৈম, আবার দেখা হবে। অপেক্ষা করো হৈম, আবার দেখা হবে। অপেক্ষা করো হৈম। হৈম, এই হৈম, হৈম, এই কি হয়েছে? চোখ খোল। আরে এই! জোর একটা ঝাঁকুনি খেয়ে যেন কোনো এক সুগভীর আধার গহ্বর থেকে উঠে আসে হৈমন্তী বসুরাই, ওরফে হৈম বা হেম। চোখ মেলেই সামনে চিন্তিত মুখে দাঁড়ানো বান্ধবী অনন্যাকে দেখে। ও বোঝে এতক্ষণ গভীর ঘুমের অতলে তলিয়ে গিয়ে ও স্বপ্ন দেখছিল, আবারও সেই একই স্বপ্ন। জল ভরা কাঁচের গ্লাসটা বান্ধবীর মুখের সামনে তুলে ধরে অনন্যা আর বলে ওঠে, নে খা এটা। গদিয়াটা নরম বিছানায় উঠে বসে হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে এক চুমুকে পুরো গ্লাসটা খেয়ে নেয় হৈমন্তী। কানাডার অক্টোবরের চিনচিনে ঠান্ডাতেও হৈমন্তীর সারা দেহে ঘামে ভিজে চপচপ করছে। ওর দিকে এক নাগাড়ে তাকিয়ে পর্যবেক্ষণ করতে করতেই অনন্যা জিজ্ঞাসা করে, কি রে, সেই একই স্বপ্ন দেখেছিস? হৈমন্তী মুখে কিছু না বললেও মাথা নেড়ে সম্মতি জানায়। অনন্যা ওর পাশে বসে পড়ে মাথায় হাত দিয়ে। ওর চোখে মুখে ফুটে ওঠা অস্বস্তির ছাপ বুঝিয়ে দেয় যে বিষয়টা ওকেও ভীষণ ভীত করে তুলেছে। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে অনন্যা বান্ধবীকে বলে, এই এক স্বপ্ন গত 22 বছর ধরে দেখেছিলিস তুই হৈম। এর পেছনে কিছু তো একটা কারণ আছে, তাই না? এমনি এমনি তো কেউ একই স্বপ্ন দেখবে না, কি বলিস, তাই তো? হৈমন্তী নিজের থাই ছোঁয়া ঘন কালো খোলা চুলগুলোকে হাতে পেঁচিয়ে একটা মেশিবান করে নিতে নিতে বলে ওঠে, জানি না রে, আদৌ এর পেছনে কি মানে, কি কারণ তার তিলমাত্র ধারণা আমার নেই। জানিস তো, খুব ছোটবেলায় খুব ভয় পেতাম, ঘুমের মধ্যে কেঁদে ফেলতাম, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো, চোখ খুলতে পারতাম না, হাত পাও নাড়াতে পারতাম না, কেমন একটা ফ্রিজিং অবস্থায় চলে যেতাম। প্রতিবারই হয়, মা নতুবা বাবা ধাক্কাধাক্কি করে ওই ঘর থেকে বের করতো আমায়। ভীষণ ভয় লাগতো শোয়ার সময়, একা কিছুতেই শুতে পারতাম না। আমার ভয় দেখে আমার বাবা মাও আমাকে একা শোয়াতো না। 10-12 বছর পর্যন্ত মায়ের পাশে শুয়েছি আমি, জানিস। তারপর একটু একটু করে যত বড় হতে লাগলাম, নিজের ভয়টাকে আয়ত্তে আনার চেষ্টা শুরু করলাম। ধীরে ধীরে ভয় কাবু হলেও স্বপ্ন দেখা বন্ধ হলো না। এখনও দেখি, তবে ভয়ের বদলে এখন কেন জানি না ভীষণ কষ্ট পাই। মনে হয় যেন আমার অতি আপন কেউ আমার বহু দূরে হারিয়ে যেতে যেতে ডাকছে। তার করুণ ডাকে শুধুই যন্ত্রণা আর সব হারাবার নিঃস্বতা জুড়ে রয়েছে। জানি লোকে এসব শুনলে হাসবে, পাগল ভাববে, কিন্তু আমার হাতে সত্যিই কিছু নেই রে অনু। কথাগুলো বলতে বলতে হৈমন্তী আবারও যেন কোথায় হারিয়ে যায়। ওর চোখের ভাষাহীন দৃষ্টি বলে দেয় ও আনমনা হয়ে কিছু একটা ভেবে চলেছে। অনন্যা বন্ধুর ঠিক চোখের সামনে নিজের ডান হাতটা তুলে 2 আঙুলে তুড়ি বাজায়। পলকে ঘোর ভাঙে হৈমন্তীর। চমকে অনন্যার দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করতে গেলেই সে সহসা বলে ওঠে, চল, তোর ঘুম ভেঙেছে, ভালো হয়েছে, নে এবার রেডি হয়ে নে তো, উই আর অলরেডি লেট। আর বেশি দেরি হলে সাইমন রেগে যাবে দেখিস। হি ইজ সো ভেরি পাঞ্চুয়াল ম্যান, সো জাস্ট গেট রেডি অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। অনন্যার মুখে সাইমন নামটা শুনেই থমথমে হয়ে ওঠে হৈমন্তীর মুখ। বন্ধু তারা খেয়েও এক চুলো নিজের জায়গা ছেড়ে নড়ে না ও, বরং ওখানেই ঠায় একভাবে বসে থাকে। এদিকে ঘরের বাঁ দিকের দেওয়ালে লাগোয়া ওয়ার্ড্রপ খুলে অনন্যা এতক্ষণে নিজের পছন্দ মতো একটা পিচ কালারের ব্ল্যাকলেস ড্রেস বের করে এনেছে।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের ওপর রেখে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। হঠাৎ আয়নার নিজের প্রতিবিম্বের থেকে চোখ সরে হৈমন্তীর দিকে নজর যেতেই ওকে চুপ করে বসে থাকতে দেখে ড্রেসটা ছুঁড়ে চেয়ারের ওপর ফেলে দিয়ে এক দৌড়ে বেডের কাছে গিয়ে অনন্যা জোরে চেঁচিয়ে উঠে বলে, কি করছিস হৈম? প্লিজ তৈরি হয়ে নে না, আমাদের এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, ওরা হয়তো ব্লুমুতে চলেও এসেছে এতক্ষণে, প্লিজ তাড়াতাড়ি কর না একটু। অনন্যার অনুরোধে আরও মুচড়ে পড়ে হৈমন্তী। মনে অনেক কিছু বলার জন্য উসখুস করলেও মুখে খালি বলে, তুই যা না অনু, আমাকে বাদ দে না তোদের লিস্ট থেকে, আমার আর সত্যি ওখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই।